আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন আমার ভাবনা স্টুডিওতে রোগ সহ এই সচেতন সোসাইটি বিভিন্ন কার্যক্রম নিয়ে তুলে ধরার চেষ্টা করি। এমনকি আমরা রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে সমাজের নৈতিক অবক্ষয় সবকিছু তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আজকে আমাদের সম্মানিত অতিথি একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন, যেটার মাঝে আমাদের রোগের সাথে সাথে আমাদের সমাজে কুসংস্কারমূলক কিছু বিষয় রয়েছে। আমরা এই রোগে যদি কেউ আক্রান্ত হয় তাকে একগুঁড়ে করে ফেলা হয়, তাকে ভুল বুঝাবুঝি করা হয়, সেই বিষয়টা আমরা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাবনা স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। আজকের যে বিষয়টা সেটা হলো এইচআইভি। আমরা এইচআইভি শুনলেই আমরা একটা নেতিবাচক মন্তব্য বা নেতিবাচক ধারণা কিন্তু আমাদের সমাজে বড় করে, আমাদের মাথায় এসে বড় করে। তো আমরা এইচআইভি সম্পর্কে স্পষ্ট আইডিয়া আজকে আমরা জানার চেষ্টা করব সম্মানিত অতিথির কাছ থেকে। আচ্ছা, এইচআইভি সম্পর্কে যদি আপনি সংক্ষেপে মানুষদেরকে সহজ ভাষায় একটু তুলে ধরার চেষ্টা করতেন প্লিজ। এইচআইভিটা আসলে কি? ধন্যবাদ। এইচআইভি নিয়ে আসলে এখনো অনেক মানুষের ভিতরে অনেক রকম ভুল ধারণা রয়েছে। এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউন ভাইরাস বা হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস এটাকে বলা হয় এইচআইভি। এবং এইচআইভি ভাইরাসটার কারণে আমাদের শরীরে যে রোগটা হয় বা রোগের যে উপসর্গগুলো দেখা যায় সেটা হচ্ছে এইডস বলা হয়, অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ এই রোগে আসলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই কিন্তু তার বিভিন্ন অসুখ বিসুখ সে আক্রান্ত হয়ে যায় এবং ওই অসুখে আসলে মূলত সে মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হলো যে এটা একটা ভাইরাস, সেই ভাইরাসটা আক্রমণ করে এবং দীর্ঘ একটা সময়ের পরে সে এই ভাইরাসের আক্রমণের কারণে সে মৃত্যুবরণ করে। আচ্ছা, তো এই ভাইরাসটা কিভাবে ছড়ায় এটা যদি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ। এই ভাইরাসটা আসলে ছড়ায় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে রক্ত, এই ভাইরাসে আক্রান্ত যিনি আছেন তার রক্ত যদি আরেকজন শরীরে যায় সেটার মাধ্যমে হতে পারে, অথবা এই ভাইরাস আক্রান্ত যিনি আছেন তার সাথে আরেকজন যদি শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করে তার মাধ্যমে হতে পারে। এবং এই ভাইরাসে আক্রান্ত যদি মা যদি থাকে সে মায়ের থেকে সে বাচ্চারও কিন্তু হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে ব্লাড ডিপার্টমেন্টে আপনি ছিলেন, আমি জানি সেটা। তো আপনি এই ভাইরাসটা আক্রমণের অনেকগুলি কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণটা আপনি কিভাবে কোনটাকে চিহ্নিত করবেন? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেই ক্ষেত্রে আসলে মানে অনিরীক্ষিত রক্ত অর্থাৎ আনস্ক্রিন ব্লাড, যে ব্লাডটা স্ক্রিনিং টেস্ট করা হয়নি, সেই ব্লাডটা যদি কেউ নেয় সেই ব্লাড থেকে এটা ছড়ানোর সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়। কারণ ওই ব্লাড থেকে আক্রান্ত যে ব্লাডটা, সেই ব্লাডের সুয়ের মাধ্যমে বা নিডলের মাধ্যমে বা ব্লেডের মাধ্যমে আরেকজনের বডিতে এটা যেতে পারে। আচ্ছা, তার মানে আমরা ব্লাড দেওয়ার সময় অথবা নেওয়ার সময় সেটা আমরা খুব সতর্কতা অবলম্বন করব। অবশ্যই। WHO একটা নিয়ম হচ্ছে যে ব্লাড দিতে গেলে সেফ ব্লাড ট্রান্সমিশনের একটা নিয়ম হচ্ছে যে ব্লাড যদি কেউ দিতে হয় অবশ্যই তার 5টা ভাইরাসের স্ক্রিনিং টেস্ট করতে হবে, তার মধ্যে এইচআইভি একটা। এটা ছাড়াও আছে সিফিলিস, ম্যালেরিয়া, তারপরে HBsAg এবং HCV, সেগুলো অবশ্যই টেস্ট করতে হবে। টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই শুধুমাত্র সেই ব্লাডটা আরেকটা রোগীকে দেওয়া যাবে। আচ্ছা, এটা কি এই রুলটা কি সব প্রতিষ্ঠানই ফলো করে আপনার মনে হয়? এটা সারা বিশ্বেই তো WHO একটা করা উচিত, মানে না উচিত না, রুল দিয়ে দিয়েছে, এটা অবশ্যই করতে হবে। এটা ছাড়া ব্লাড দেওয়াই যাবে না। এবং প্রতিষ্ঠান তো ভেদে জায়গা যায় এটা একটু তারতম্য হয়, কারণ হয়তো কেউ কেউ হয়তো সব টেস্ট করে না বা কারো কারো ক্ষেত্রে হয়তো টেস্টের মানে ভিন্নতা হতে পারে, সেটা একটা বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইচআইভি ছড়ানো নিয়ে বিভিন্ন ধরনের কিন্তু ভুল ধারণা রয়েছে। তো এই ভুল ধারণাগুলো আপনার যে ছড়াচ্ছে সেটা সামাজিকভাবে তো ক্ষতিকর প্রভাব পড়ছে। একজন যদি আক্রান্ত হয় তাকে কিন্তু একঘরে করে ফেলা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি সবাইকে একটু আশ্বস্ত করতে চাই যে হাঁচি কাশির মাধ্যমে কিন্তু এই এইডস ভাইরাস ছড়ায় না। আচ্ছা আচ্ছা, যেটা নাকি এই যে করোনাতে ছড়াতো, করোনা ভাইরাসে যেটা ছড়াতো, কিন্তু এইচআইভির ক্ষেত্রে এটা হবার কোনো সুযোগ নাই। হাঁচি কাশির মাধ্যমে ছড়াবে না, তার সাথে হ্যান্ডশেক করলে ছড়াবে না, তার সাথে যে কেউ যদি আলিঙ্গন করে সেক্ষেত্রেও ছড়াবে না, তার ব্যবহৃত যদি বস্তু যদি কেউ ব্যবহার করে সেটাতেও কিন্তু এটা ছড়াবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একমাত্র যেটা ছড়াবে সেটা হচ্ছে তার রক্ত যদি তার আরেকজনের শরীরে যায় যে কোনোভাবেই হোক,
অথবা তার সাথে যদি কোনোভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, এছাড়া সরানোর কোনো মাধ্যম নেই। মাধ্যম নাই। সুই অথবা ধারালো যন্ত্রের মাধ্যমে এটা সরানোর যে বিষয়টা আপনি already বলেই ফেলছেন, সুই যেহেতু ব্লাড ট্রান্সফিউশনে সুই লাগবেই, তো সেই ক্ষেত্রে এটা সরানোটা বেশি, প্রবাবিলিটিটা বেশি রয়েছে। তো মা এবং সন্তানের মাঝে এইচআইভি সরানোর ব্যাপারটা যদি একটু বলতেন। এইচআইভি আক্রান্ত যে মা, সেই জি। মায়ের ক্ষেত্রে সেই বাচ্চার এটা হওয়ার সম্ভাবনা অলমোস্ট 100%। এবং বাচ্চা এমনকি বাচ্চা যদি নাও হয়, বাচ্চাকে যদি মা দুধ পান করায়, সেই দুধের মাধ্যমেও কিন্তু সেটা তার বাচ্চার শরীরে যেতে পারে। আচ্ছা, এখন কোনো মা এইচআইভি আক্রান্ত কিন্তু তার সন্তান হলো, সে এখন এই ক্ষেত্রে কি করতে পারে যদি এরকম হয়? যদিও আমরা আসলে এরকম মানে example খুব medically কম। এটা আমরা যেটা বলি আর কি, মানে এইচআইভি আক্রান্ত মাকে আমরা সাধারণত মানে এই বাচ্চাটাকে না রাখতে আমরা তার সংস্পর্শে না রেখে অন্যভাবে সে বড় করা। বাচ্চাটাকে মানে আমি যেটা বলা হচ্ছে যে না, বাচ্চাটাকে মানে যে টার্মিনেট করে ফেলা আর কি, যদি তার গর্ভাবস্থা ও, গর্ভ অবস্থা। গর্ভাবস্থায় যদি বাচ্চাটা থাকে, তাকে সেটা গর্ভপাত করে ফেলার জন্য এটা বলা হয়, যদি সেটা আপনার 4 সপ্তাহ বা 4 থেকে 16 সপ্তাহের মধ্যে যদি সেটা হয়ে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। আর তার বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাটা আসবে, বাচ্চাটাও এই রোগটা নিয়ে আসবে। অবশ্য সাথে সাথে তো একটা সিমটম আসে না, তবে বাচ্চাটা মানে ওই ক্ষেত্রে আসলে খুব বেশি একটা ভালো ভবিষ্যৎ নাই আর কি। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা বলা যায় তার ভবিষ্যৎটা খুব বেশি একটা ভালো হবে বলা যায় না। মায়ের কারণে তার বাচ্চাটা আচ্ছা আচ্ছা, এইডস ব্যাপারটা তো আসলে সরাসরি এইচআইভি থেকে এইডস হয়, এই বিষয়টা হচ্ছে ভাইরাসটা। আচ্ছা, এইডস যেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ কয়েকটা ইয়ার ভিতর দিয়ে এই জিনিসটা যে সিনড্রোম গুলো প্রকাশ পায় আর কি। জি জি, সেটাই হচ্ছে এইডস বলা হয়। আর ভাইরাসটা হলো এইচআইভি। জি 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 জি। না, এটা একটা খুব একটা বিষয়। ইদানিং আমরা একটা, যদিও বিষয়টা সামাজিকভাবে একটা নৈতিক অবক্ষয়ের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, তারপরেও আমরা আলোচনার জন্য, আমাদের সচেতনতার জন্য একটা বিষয় তুলে ধরছি, সেটা হলো সমকামীদের মধ্যে এই এইচআইভির ঝুঁকিটা কি বেশি না কম? আপনি কি মনে করেন সেটা? সমকামীদের ভিতরে একই রকম ভাবে ঝুঁকি থাকবে। আচ্ছা আচ্ছা, ঝুঁকি কমাতে সাধারণত আমরা আচরণগত বা সামাজিকভাবে আমরা কি করতে পারি? স্পেসিফিক, যেমন আমরা নৈতিক সম্পর্ক থেকে দূরে থাকা, এইচআইভিতে আক্রান্ত থাকলে তার থেকে দূরে থাকা, এটা কি না? এটা যদি একটু বলতেন আপনি প্লিজ। এই ক্ষেত্রে যেটা হয়, মানে আমরা তো মুসলিম প্রধান দেশ, জি জি জি। সবার আগে আমাদেরকে ধর্মকে মানা উচিত। জি জি। আমাদের ধর্মে কিন্তু জেনা করা একদম নিষেধ। জি জি জি। হ্যাঁ, এবং এটা খুব খুব কঠোর আইন আছে ইসলামে, তো জেনা থেকে দূরে থাকা। আর এমনি সাইন্টিফিক্যালি যেটা বলা হচ্ছে, মানে সাধারণত কি বলে, কন্ডম ব্যবহার করতে বলা হচ্ছে। জি জি। এইচআইভি আক্রান্ত যদি না ছড়ায়, সেক্ষেত্রে কন্ডম ব্যবহার করা, বিশেষ করে যে ব্রথেল গুলো আছে, পতিতালয় গুলো আছে, সেখানে কন্ডম অ্যাভেলেবল করা, সেটা ক্ষেত্রে বলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মানুষ যদি নৈতিকভাবে ভালো যদি থাকে, তাহলে সে এই ধরনের অনৈতিক সম্পর্কের মধ্যে যাবে না এবং সে ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করেছেন সম্মানিত অতিথি, এবং আমরা জানলাম, এবং আমি যতটুকু জানলাম, আপনি যতটুকু জানলেন, সেটা আপনার পাশের মানুষকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তাহলেই হয়তো বা আমাদের পুরো সমাজে এইচআইভি সম্পর্কে সচেতন একটি সমাজ গড়ে উঠবে, এবং আমরা এটা প্রতিকার এবং প্রতিরোধ করতে খুব সহজে করতে পারবো। এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।